Sheikh Mujibur Rahman's leadership, though vital for Bangladesh's independence, although he was highly controversial, he was seen as a fascist ruler with failed economic policies and widespread corruption. His ruling time was marked by increased political instability, centralized power, and suppression of the people of Bangladesh. His assassination in 1975 was widely viewed as a consequence of his autocratic rule. শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের সময় তার অবদানের জন্য এই দেশের মানুষ তাকে বঙ্গবন্ধু উপাধি দেয়, যার অর্থ বাংলার বন্ধু। কিন্তু এই উপাধি তথা বঙ্গবন্ধুর মুখোশের আড়ালে রয়েছে একজন স্বৈরাচারী শাসক, শেখ মুজিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইজ হি এ পলিটিক্যাল লিডার অর এ ফ্যাসিস্ট ডিক্টেটর? দ্য ডার্ক সাইড অফ বঙ্গবন্ধু। 1970-এর নির্বাচনে বিপুল পরিমাণে ভোট পেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা থাকলেও যখন পাকিস্তান তালবাহানা শুরু করলো, বিভিন্ন ছলছাতুরির আশ্রয় নিল, তখন মেনে নিতে পারল না মুজিব সহ এদেশের আপামর জনতার কেউই শেখ মুজিব গণতন্ত্র প্রতিষ্ঠায় ডাক দিলেন স্বাধীনতা। রচিত হলো 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। 9 মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা পেলাম বহুল আকাঙ্ক্ষিত স্বাধীনতা। বঙ্গবন্ধু পেল নিজের দেশ, স্বাধীন বাংলাদেশ। তার দিকে তাকিয়ে স্বপ্ন বুনল এদেশের 7 কোটি মানুষ। তারা ভাবল স্বাধীন দেশে স্বাধীনভাবেই চলতে পারবে। কিন্তু তাদের স্বাধীনতার স্বাদ নেওয়ার পূর্বেই নেমে আসলো দেশের বুকে কালো এক অপ্রত্যাশিত পরাধীনতার অধ্যায়। 1972-এর 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করে শেখ মুজিব নিলেন দেশের ক্ষমতা। যতদিন যাচ্ছিল ক্ষমতা পাওয়া শেখ মুজিব ও পূর্বের শেখ মুজিবের মধ্যকার পার্থক্য সাধারণ মানুষের সামনে উন্মোচিত হতে থাকে। ইতিহাসের পরিধিতে শেখ মুজিবের পরবর্তী শাসন একটি জটিল ও বিতর্কিত অধ্যায় উন্মোচিত করে। এ ব্যাপারে সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইতে 52 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, স্বাধীনতা পূর্ব মুজিব ও স্বাধীনতা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। বঙ্গবন্ধু হিসেবে মুজিব ছিলেন চমৎকার, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনি ছিলেন অত্যন্ত দুর্বল। মুজিবনগরের সিদ্ধান্ত অনুযায়ী শেখ মুজিব রাষ্ট্রপতি হওয়ার কথা থাকলেও তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলেন, কারণ প্রধানমন্ত্রীর পদেই ছিল সর্বাধিক ক্ষমতা। সে ক্ষমতালোভী হতে শুরু করল। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার পরিবর্তে ক্ষমতাকে কুক্ষিগত করার দিকেই মনোনিবেশ করলেন তিনি। তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে তার কন্যা উল্লেখ করেন। 1972 সালের 11ই জানুয়ারি রেসকোর্স ময়দানে তাজউদ্দিন আহমেদের কাছে তিনি প্রকাশ্যে বললেন, তাজউদ্দিন, আমি প্রধানমন্ত্রী হব। এর পরদিনই তাজউদ্দিন আহমেদকে সরিয়ে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলেন তিনি, এবং 10 দিন পর রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকেও অপসারণ করে যথাক্রমে বিচারপতি আবু সাইদ চৌধুরী ও মোহাম্মদ উল্লাহকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন, যারা ছিলেন শেখ মুজিবের খাস লোক। সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইটির 161 পৃষ্ঠায় বলা হয়েছে, তিনি অর্থাৎ শেখ মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, কিন্তু ক্ষমতায় এসে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছিলেন না। শেখ মুজিব সম্পর্কে সেক্টর কমান্ডার জলিল তার অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বইতে 35 নম্বর পৃষ্ঠায় লেখেন, মুক্তিযুদ্ধের জনক হিসেবে পরিচিত মরহুম জনাব শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে অবগত থাকলেও সেই চেতনায় তিনি পরিপূর্ণভাবে বিশ্বাসী ছিলেন না বলেই ক্ষমতা লাভের পর তার মধ্যে পরিলক্ষিত হয়েছে মারাত্মক দ্বন্দ্ব এবং অস্থিরতা, যার ফলে তিনি কখনো হয়েছেন রাষ্ট্রপতি, আবার কখনো দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। মূলত স্বাধীনতা পূর্ব শেখ মুজিব ও স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবের মধ্যে পার্থক্যটা ছিল এখানেই। ক্ষমতার লোভ গণমানুষের বঙ্গবন্ধু মুজিবকে পরিণত করেছিল স্বৈরাচারী দানব শেখ মুজিবের। স্বৈরাচারী নজির স্থাপন। স্বৈরাচারী শেখ মুজিব কর্তৃক নিয়োগকৃত 2 জন রাষ্ট্রপতি কেউই তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে। এরই মাঝে শেখ মুজিব জারি করেন গণপরিষদ সদস্য পদ বাতিল আইন। শেখ মুজিব একটি কঠোর নীতি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তার বিরুদ্ধে কথা বলা এমপিদের সদস্য পদ বাতিল হয়ে যেত, যা স্বয়ং পাকিস্তান সরকারও কখনো করেনি।
যখন KM ওবায়দুর রহমান গণপরিষদকে স্বাধীন বাংলাদেশের সার্বভৌম পার্লামেন্ট হিসেবে ঘোষণা করার কথা বলেন, তখন স্পিকার তাকে বারবার থামানোর চেষ্টা করেন। তখনই শেখ মুজিব হঠাৎ বলে ওঠেন, মেম্বারদের একটি বিষয়ে হুঁশিয়ার করতে চাই, স্পিকার যখন কথা বলেন তখন আর কোনো মেম্বারের অধিকার নাই কথা বলার। বললে আপনি মেহেরবানি করে তাকে পরিষদ থেকে বের করে দিতে পারেন। এটি বাংলাদেশের শাসনে একটি স্বৈরাচারী নজির স্থাপন করেছে। জনৈক এক পার্লামেন্ট সদস্য গণপরিষদ আইন বাতিলের বিরুদ্ধে কথা বলায় তিনি ধমক দিয়ে বললেন, তুমি একজন অদক্ষ যুবক, তুমি দেশ পরিচালনার কি জ্ঞান রাখো? আরও বললেন, আমরা জরুরি অবস্থা ও সামরিক আইন ঘোষণা করতে পারতাম। 3 বছরের জন্য কোনো কথা হবে না, কোনো সমালোচনা সহ্য করা হবে না, কোনো গণতন্ত্র চলবে না। একটি স্বৈরাচারী সরকারের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তারা সমালোচনা শুনতে পারে না, কিছু হলেই সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি দেখায় এবং বিচার ব্যবস্থা নিজের হাতের মুঠিতে নিয়ে ফেলে। ক্ষমতা থেকে সেনাবাহিনী যাতে না নামাতে পারে তার জন্য শেখ মুজিব 1973 সালে 8ই ফেব্রুয়ারি গঠন করেন রক্ষী বাহিনী, যেটি সেনাবাহিনীর আদলে তৈরি করা হয়েছিল। রক্ষী বাহিনীকে পুলিশ বাহিনীর সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু তাদের ক্ষমতা ও কার্যকলাপ সংসদে কোনো আইনের অধীনে ছিল না। তারা জাসদ ও চীনাপন্থীদের দমন করতে গিয়ে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে এবং জনগণের কাছে আতঙ্কের প্রতীক হয়ে দাঁড়ায়। ভোট ডাকাতি ও নির্বাচনী জালিয়াতি। 1973 সালের নির্বাচনে জাসদ খুবই শক্তিশালী বিরোধী দল হিসেবে গড়ে ওঠে, যার অন্যতম কারণ ছিল শতভাগ মুক্তিযোদ্ধা ভিত্তিক দল হওয়া এবং মুজিব সরকারের অন্যায় অবিচারের শাসন। শেখ মুজিব 1973-এর নির্বাচনে 4টি আসনে মনোনয়নপত্র জমা দেন, যার মধ্যে একটি ছিল ভোলায়। ওই এলাকায় ডক্টর আজহার উদ্দিন ছিলেন জাসদের একজন শক্তিশালী প্রার্থী। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে জাতীয় পরিষদের সদস্য পদে তিনি নির্বাচিত হয়েছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আওয়ামী লীগের লোক ডক্টর আজহারকে অপহরণ করেন, যার ফলে তার মনোনয়নপত্র জমা পড়েনি এবং ওই আসনে শেখ মুজিবকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়াও আওয়ামী লীগের আরো 6 নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। যখন আওয়ামী লীগের কিছু বড় নেতা হারা শুরু করলো, তখনই শেখ মুজিব শুরু করলো মিডিয়া কুয়ের চেষ্টা। ভোট কাউন্ট বন্ধ করে গণভবনের কন্ট্রোল রুমে ফলাফল প্রচারের দায়িত্ব নেয় সরকার এবং মন গড়া ফলাফল ঘোষণা করা হয়। বিভিন্ন স্থানে ব্যালট বাক্স চুরি করা নিয়েও অভিযোগ ওঠে। 1973 সালের নির্বাচন তথা স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন এভাবেই ইতিহাসের পাতায় লেখা হয়েছিল। নির্বাচন পরবর্তীকালে রাজনৈতিক অরাজকতা সৃষ্টি হয়, যার ফলস্বরূপ দেশে দেখা দেয় দুর্ভিক্ষ। মরতে শুরু করে হাজারো মানুষ। লোকমুখে শোনা যাচ্ছিল, ভাত দে, না হয় মানচিত্র খাবো। দুর্ভিক্ষের এই আত্মচিৎকার মন গলাতে পারেনি স্বৈরাচারী শাসক দানব শেখ মুজিবকে। দুর্ভিক্ষের সময়কালে লাখ টাকা খরচে ধুমধামে বিয়ে হয় মুজিব পুত্রের। বহির্বিশ্বের চাপ আসতে শুরু করলে শেখ মুজিব স্বীকার করেন দুর্ভিক্ষে মারা যাওয়া 27,000 মানুষের কথা। তার কথা ধরন এমন ছিল যে উনি এটাকে হালকাভাবেই নিচ্ছেন এবং তার বক্তব্য ছিল সারা দেশে বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে, বিধায় 27,000 মানুষ মারা গেছে, নতুবা মৃতের সংখ্যা মিলিয়ন পার হতে পারত। সব মিলিয়ে দেশবাসী আস্থা হারাতে শুরু করে শেখ মুজিবের ওপর থেকে। শেখ মুজিবও ব্যাপারটি আঁচ করে ফেলেন এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি বাকশাল গঠনের সিদ্ধান্ত নেন। রাজনীতির 3 কাল বইটির 165 পাতা থেকে আমরা জানতে পারি যে শেখ মুজিব ধারণা করেছিল আসন্ন নির্বাচনে 25 থেকে 30টা আসন পাওয়া যেতে পারে। এমত অবস্থায় জামাত অন্যান্য স্বাধীনতা বিরোধী শক্তিদের সাথে জোট বেঁধে আওয়ামী লীগ ও স্বাধীনতার পক্ষের শক্তিকে কচুকাটা করে ফেলবে। 1974 সালে শেখ মুজিব বাকশাল গঠন করেন, যা তার স্বৈরাচারী শাসনের চূড়ান্ত প্রকাশ ছিল। বাকশালের বিরুদ্ধে যারাই কথা বলেছিল তাদের প্রতি সহিংসতা চালানো হয়। মিজানুর রহমান চৌধুরী তার লেখা বইতে উল্লেখ করেন, 1975 সালে সংসদীয় দলের বৈঠকে বাকশাল বিষয়ে ভোট নেওয়ার সময় যারা হাত তোলেনি তাদের উপর নেমে আসে স্বৈরাচারের ক্রোধ। ডেথ অব দ্য ফ্যাসিস্ট ডিক্টেটর ক্লাইম্যাক্স। শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্ট 1975 সালে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তারা হত্যা করে। এই অভ্যুত্থান তার নেতৃত্ব এবং সরকারের নীতির প্রতি অসন্তোষের কারণেই সংঘটিত হয়েছিল। কর্মকর্তারা তার ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসন, দেশের ব্যবস্থাপনার
দুর্বলতা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানে ব্যর্থতার কারণে তার উপর হতাশ ছিলেন। পরবর্তীতে খন্দকার মোস্তাকের নেতৃত্বে সশস্ত্র বাহিনী শাসন ক্ষমতা গ্রহণ করে। এই হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে স্বস্তির দিকে নিয়ে যায়। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ।